এনপি এবং তখন জামায়াত ইসলাম সহ বিদ্যমান পলিটিক্যাল পার্টি নেতৃত্বে ক্যান্টনমেন্টে ওনার একটা নথি স্বীকারের মতো অবস্থা। ক্যান্টনমেন্টের পরে ক্যান্টনমেন্টের ওই গ্রুপটা ওনাদেরকে রাষ্ট্রপতির কাছে নিয়ে গেল। এই যে সেটেলমেন্টটা, যে রাষ্ট্রপতির কাছে চলে যাওয়া এবং ক্যান্টনমেন্টে যে একটা ধ্যানদারবা করে ফেলা, এবং এখনও শহীদদের লাশ, অনেক লাশ তো তখনও মর্গে রয়ে গেল। এগুলো যখন করা হলো তখন তখন আমাদেরকে বাধ্য করলো যে সংবিধান এবং দেশের স্থিতিশীলতার জন্য রাষ্ট্রপতির অধীনে শপথ নিতে হবে। এবং ওনাদের কারণে কিন্তু আমরা এই যুবলীগ নেতা চুপ্পুকে অপসারণ করতে পারি না, এবং দাবিটা কিন্তু আমাদের ছিল। কীভাবে আমরা তো চাইলাম বিপ্লবী সরকার, জাতীয় সরকার, দাবি কিন্তু আমরা শুরুতে করে আসছি। এখন বিএনপি যে কুতর্ক দেয় আমরা তখন কেন শপথ নিলাম না, শপথ নিলাম ওনার যুবলীগ নেতার আশিস চুপ্পুর অধীনে, এই দাবিটা বিএনপি বারবার দেওয়ার চেষ্টা করে। কুতর্ক এটা তো এটা আমি আপনাকে দেখি। এখন বিএনপি যদি এই দাবিটা এখনো বলে, দেখেন শুরু থেকে এই ফ্যাসিস্ট দোসর খুনি, আমি তো যুবলীগ নেতা চুপ্পুকে এখনো খুনি বলি। কারণ যখন জুলাই গণহত্যা হয় তখন কিন্তু এই যে বাহিনীর দুষ্কৃতিকারী যারা আমাদের ভাই বোনদেরকে খুন করেছে, সরাসরি গুলি করেছে, এগুলোর অভিভাবক তো হচ্ছে এই যুবলীগ নেতা চুপ্পু। সে তো কাউকে নিবৃত্ত করে নাই, বাধা দেয় নাই, বরং সে চুপ থেকেছে, সম্মতি দিয়েছে। তিনি তো স্টিল নাও হি ইজ আওয়ার প্রেসিডেন্ট, হ্যাঁ, মহামান্য রাষ্ট্রপতি। এখন আমরা জুলাই সন্তান, আমরা এগুলোকে এই 72 মুজিবিন্দিরার এই সংবিধানকে ভায়োলেশন করে এসব যুবলীগ নেতা চুপ্পুদেরকে আমরা তাদের রক্ত চুপু অপেক্ষা করে কিন্তু আমরা এতটুকু এসেছি। দেশের সংবিধান দিয়ে তো অনেক কিছু আমাদের খেলা আমাদের সাথে খেলা হয়েছে, কিন্তু আপনি যেটা বলতেছেন তার সম্মান দেওয়া, এগুলো মন থেকে আসা লাগবে, নাহলে হবে না। এটা না, আপনি ব্যক্তিকে না দেন, কিন্তু তিনি তো আমি যুবলীগ নেতা চুপ্পুকে এখনো আমি রাষ্ট্রপতি মানি না। আমি চাই তাকে অপসারণ করা হোক, অভিশাসন করা হোক, তাকে গ্রেপ্তার করে নতুন রাষ্ট্রপতি করা হোক, এবং তাকে গ্রেপ্তার করে এই দেশ থেকে পালাতে দেওয়া যাবে না, তার বিচার আওতা নিয়ে আসা হোক। এখন বিরোধী দল সরকারি দল অনেক কুতর্ক দিচ্ছে যে আমরা কেন ওই সময় চাইলাম না। ওই সময় তাদের কারণে আমরা পারি নাই, এখনো পারি না। এখনো তারা আজকে দিন, প্রথম দিনটা পর্যন্ত তারা কলুষিত করলো এই একটা খুনিকে দিয়ে। কি দরকার ছিল? কি দরকার ছিল? আমরা সরকারি দলকে সহযোগিতা করার জন্য তো সবসময় প্রস্তুতি ছিলাম, কিন্তু তারা বারবার কাজটা করে। এখন বহুল আকাঙ্ক্ষিত এই অধিবেশনে আপনারা এরকম যেটি সংসদীয় রীতির বাইরের এরকম বাক্য লেখা বহনের কি খুব প্রয়োজনীয়তা ছিল? আপনি দেখেন, আমি আপনাকে বলি, এই যে সংসদীয় রীতি বলেন, জুলাইয়ের যে ম্যান্ডেট, এই ম্যান্ডেটের উপরে আপনি আর কি চান? এই যদি জুলাই না ঘটতো, এই সংশোধিত হতো না। ওই সংসদে 70% ভোট দিয়েছে, গণভোট দিয়েছে সংবিধান সংস্কার পরিষদের জন্য, সেটাই এই যুবলীগ নেতা চুপ্পুর অর্ডিন্যান্সে, এবং দেখেন তার অর্ডিন্যান্সে দেওয়া হয়েছে একটা শপথ নিয়েছে বিএনপির বা সরকারি দলের লোকজন, আর একটা নেয় নাই, তার অর্ডিন্যান্স ভঙ্গ করেছে। অথচ আমরা কিন্তু তার দুইটা শপথ নিয়েছি কথা অনুযায়ী জুলাইকে রক্ষা করার জন্য, ওই ম্যান্ডেটকে সম্মান জানিয়ে। কিন্তু এই যে চুপ্পু, সে যদি নিরপেক্ষ হতেন, সে তো একটা অধিবেশন ডাকতে পারতেন যে আমি নিজে যে অর্ডিন্যান্স জারি করেছি দুইটা শপথ নেওয়া হবে, এর একটা কেন নেওয়া হচ্ছে। সে ডাকেন নাই তো, সে তো আপাত মস্তক, সে হচ্ছে একটা কি বলা যেতে পারে দলীয় যে একটা পাঁচ আটা মানুষের যে সভা, তখন আওয়ামী লীগের পাঁচ আটছে, এখন বিএনপির পাঁচ আটতেছে, তার শুধু স্বার্থের জন্য এবং একটা বিষয় বলি যে জন্য। দেখুন, সংসদের কিছু রুলস অফ প্রসিডিংস বলে, রুলস অফ প্রসিডিংস আছে, সেগুলো অনুযায়ী কিন্তু এই যে রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি ভাষণ দিয়েছেন, তার ভাষণের উপর, তার ভাষণের চুলচেরা বিশ্লেষণ করা যেত তার কর্মকাণ্ডের, কিন্তু সেই জায়গাতে আপনারা কেন এরকম এই পথে যাচ্ছেন? আমরা তো শুরু থেকে বলেছি যে এই লোক বারবার তার শপথ ভঙ্গ করেছে, সে গণহত্যার সাথে জড়িত, সে এখন পর্যন্ত সে এখানে বসে বসে পলিটিক্স করে। সে কিভাবে গণহত্যার সাথে জড়িত? তার যে বাহিনীর, যে আমাদের বাহিনীর মধ্যে যারা সরাসরি জুলাই গণহত্যার সাথে জড়িত, খুন করেছে, ফুটেজ সহকারে রয়েছে, এগুলো অভিভাবক তো সে কি তখন বাধা দিচ্ছে? এছাড়াও তার মেয়েদের যখন দেশে গুম খুন হয়েছে, সে কি একটা প্রতিবাদ করছে? কিছুই তো করে নাই। বরং আজকের ভাষণে পুরোটাই তো প্রতিবাদ করলেন। না, সে প্রতিবাদ করে না। আজকের ভাষণ তো সে হচ্ছে, তাকে স্ক্রিপ্টেড করা হচ্ছে, তাকে ব্যবহার করা হচ্ছে, তাকে ক্ষমতাসীন দল টিস্যুর মতো ব্যবহার করছে, এবং সে ওটা এনজয় করছে তার স্বার্থের জন্য, এবং বাংলাদেশকে অপমানিত করছে, শহীদের রক্তকে অপমানিত করছে। সে নিজে স্বেচ্ছা এখান থেকে সরে যাওয়া উচিত ছিল, এবং স্বেচ্ছা তার কারাবরণ করা উচিত ছিল, সে তাও করে নাই। ক্ষমতাসীন দল তাকে এমনভাবে ব্যবহার করতেছে, তাকে দিয়ে আরো কিছু অপকর্ম করানোর চেষ্টা করতেছে। সেখানে সেনাপ্রধানের কাছে কারা গিয়েছিল? আসলে গিয়েছিল নাকি আসলে সেনাপ্রধান সবাইকে ডেকেছিলেন, সেটা একটা ব্যাপার। যেভাবে আসলে আন্দোলন সংগ্রামটা হচ্ছিল, রক্তাক্ত যুদ্ধ, সে সময় কাউকে না কাউকে তো আসলে এটার মীমাংসা করতে হবে। এখন ওই সময় আসলে কে ডাকলে সেই সময়কার পরিস্থিতিতে একটা সমাপ্তি ঘটত? আপনি কল্পনা করেন, সেনাপ্রধানের বাইরে
আর কেউ আসলে মীমাংসা করার জায়গায় ছিল? এটা আমি আপনাকে জাস্ট চিন্তা করার জন্য অনুরোধ করছি। এখন সেনাপ্রধান আসলে কাদেরকে ডাকবেন? আমজনতা, যারা আন্দোলনকারী, তাদের প্রতিনিধি যারা কনভেনশনাল পলিটিক্যাল দলকে কেউ ডাকবে। স্বাভাবিকভাবে রাজনৈতিক দল তারা একটা স্টেক হোল্ডার ছিল, এবং গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তারা স্টেক হোল্ডার। সব মিলে উনি সবাইকে কল করেছেন। এর মধ্যে সেখানে আলোচনা হয়েছে। উনি তো হুট করে ওনার যে স্থান, ওনার যে অফিস, তার বাইরে হঠাৎ করে বঙ্গভবনে তিনি যেতে পারেন না। তো যাওয়ার ক্ষেত্রে একটা রীতি মানতে হয়। সেটা কি? তিনি অন্যান্য আওয়ামী লীগের বাইরে অন্যান্য যে দল ছিল, গণ অভ্যুত্থানের শক্তি যারা ছিল, তাদেরকে তিনি ডেকেছেন। এরপরে তিনি কোথায় যাবেন? তাদের মনোভাব নিয়ে তিনি একটি শেষ করি। তাদের সাথে আলোচনা করে তিনি কোথায় গিয়েছেন? তিনি বঙ্গভবনে গিয়েছেন। সেখানে পলিটিক্যাল পার্টির নেতৃবৃন্দ এসেছে, সেখানে গণ অভ্যুত্থানের কেউ কেউ গিয়েছে। তো যাই হোক, সেখানেও একটা আলোচনা হয়েছে। তো এর বাইরে আপনি আসলে কোথায় আর আলোচনা করতে পারতেন? অর্থাৎ এই জিনিসগুলো আপনার কাছে ভুল মনে হতে পারে, কিন্তু আপনি আমাকে সঠিক পথ দেখান। আপনি বলেন তো এর বিকল্প কি ছিল? এর বিকল্প যদি কোনো পথ থাকতো আপনি আমাকে বলতেন। হ্যাঁ, আপনি হয়তো আজকে বলবেন যে বিকল্প ছিল, সেটা হলো যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তারা শহীদ মিনারে কিংবা রাজু ভাস্কর্যে কিংবা স্মৃতিসৌধে তারা হয়তো আরেকটি সরকারের ঘোষণা দিতে পারত, হয়তো বিকল্প এটা হতে পারত। না, আমার প্রশ্ন হলো, আপনারা তো সেই সময় নেতৃত্ব দিয়েছেন, আপনাদের আহ্বানে এদেশে লাখো কোটি মানুষ রাজপথে নেমেছে, তাহলে এই বিকল্পটা আপনারা কেন গ্রহণ করলেন না? আমার প্রশ্ন এখানে। এই বিকল্পটা যদি আপনারা গ্রহণ করতেন, তখন যদি কোনো পলিটিক্যাল পার্টি আপনাকে বাধা দিত, বাংলাদেশের জনগণ অবশ্যই সেই পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে অবস্থান নিত, তখন আমরা সেটা দেখতাম। কিন্তু আপনারা সেটা তখন খোলাসা করেন নাই। আপনারা বলছেন যে আমাদেরকে একটা পলিটিক্যাল পার্টি তারা আমাদেরকে আসলে জাতীয় সরকার বা বিপ্লবী সরকার গঠন করতে দেয়নি। তাহলে আপনি যেহেতু বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন, আপনি দেশকে ভালোবাসেন, আপনার ভিতরে বিপ্লবের চেতনা আছে, আপনার চোখের সামনে অসংখ্য মানুষ রক্তাক্ত হয়েছে, কারোর ভাই, কারোর বোন শহীদ হয়েছে, কারোর বাবা শহীদ হয়েছে, সন্তান শহীদ হয়েছে। তাহলে আপনি যদি কোনো পলিটিক্যাল পার্টিকে এখন দোষারোপ করে থাকেন, কিন্তু আমার কথা হলো ওই সময় কেন খোলাসা করলেন না? খোলাসা করলে অবশ্যই ওই পলিটিক্যাল পার্টিকে মানুষ প্রত্যাখ্যান করে আপনাকে গ্রহণ করত। আপনাকে তো ইতিমধ্যে সেই গণ অভ্যুত্থানের সময় আপনাকে গ্রহণ করেছিল, কিন্তু আপনি সেটা আসলে ওই সময় জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করে সংবিধান মেনে, যেটা শিশির বললেন যে তারা আসলে বাধ্য হয়েছে মানে শপথ নিতে, তা আপনি আসলে কেন বাধ্য হবেন? এদেশের জনগণ তো আপনাকে নেতা মেনেই রাজপথে নেমেছে, পলিটিক্যাল পার্টিগুলো তো আপনাকে মেনেই রাজপথে নেমেছে। সুতরাং এখানে আপনি বাধ্য হয়েছেন এটা আমার কাছে মনে হয় না। মূলত তারা ভাবছিল হয়তো আমরা যদি এখন শপথ না নিই, ক্ষমতা হয়তো অন্য কেউ টেক ওভার করতে পারে, এ ধরনের একটা ভয় তাদের মধ্যে ছিল, যেটা অন্যান্য টকশোতে তাদের নেতৃবৃন্দের সাথে অনেকের সাথে আমার সরাসরি তারা এই কথাটা বলেছে। আজকে হয়তো শিশির বলে নাই। এই ভয়ের জায়গা থেকে তারা সংবিধান মেনে রাষ্ট্রপতির হাতে আসলে শপথ নিয়েছিল। যেদিন আপনি একটা ধারাবাহিকতা নতুনভাবে গণ অভ্যুত্থানের পরে সৃষ্টি করলেন, সংবিধানটা আবার মানলেন, মানে সংবিধান তো গণ অভ্যুত্থানের সময় বাদ দেওয়ার সুযোগ ছিল না, অর্থাৎ যে সংবিধান ছিল সেটা আপনি মানলেন, এবং যে রাষ্ট্রপতি ছিল তাকে আপনি মানলেন, এবং তার হাতে আপনি শপথ নিলেন, তাই না? তো সংবিধান মেনে রাষ্ট্রপতির হাতে আপনি যখন শপথ নিলেন, এই ধারাবাহিকতা আপনি আবার 6 মাস পরে আপনি বললেন যে এটা আমার ভুল হয়ে গেছে। দেখেন, কোনোভাবে একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনার আবেগ সবসময় কাজ করে না। গণ অভ্যুত্থানের সময় এদেশের হাজারো মানুষ তারা আবেগ অনুভূতির জায়গা থেকে তারা রাজপথে নেমেছিল, কিন্তু গণ অভ্যুত্থানের পরে যখন একটা সরকার গঠিত হয়েছে, ওই সরকার রাষ্ট্রের আইন কানুন সংবিধান মেনেই, বিধিনিষেধ মেনেই তাকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। আপনি 6 মাস পরে বললেন যে এই রাষ্ট্রপতিকে বাদ দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করতে হবে এবং শহীদ মিনারের শপথ নিতে হবে, এবং এই ধরনের একটা প্রস্তুতি আপনি নিয়েছিলেন। তখন পলিটিক্যাল পার্টিগুলো